একটানা 5 বছর পর্যন্ত কাজ করেছি। কাজ করার পর কোম্পানি রিলিজ দেয় না, মানে অত্যন্ত পরিশ্রমের কাজ। কিচেন ক্রিউ, যে যে আগুনের কি বলে এটাকে, কাবাব, শিক কাবাব, এগুলো তো আমার দ্বারা হতো না। গল্প তো সবার জীবনেই থাকে, কিন্তু কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। কিছু গল্প থাকে কষ্টের, কিছু গল্প থাকে সুখের এবং আনন্দের। আমার জীবনেও ঠিক তেমনি সুখ দুঃখ মিলিয়েই দুটো গল্পই আছে। তো আমি আসলে কষ্টের গল্পটা এখানে বলতে চাচ্ছি। আমি 1996 সালে বিএ পাশ করি। বিএ পাশ করার পর এর কিছুদিন আগেই আমার মা মারা যায়। সত্যি বলতে গেলে যার মা নেই পৃথিবীতে, তার যেন কিছুই নেই। যখনই আমার মা মারা গেল, আমার পৃথিবীটা আমার জন্য অন্ধকার হয়ে গেল। আমার চারিদিক অন্ধকার হয়ে গেছে, আমি কিছুই ভাবতে পারছি না কি করব কি করব না। মা মারা যাওয়ার সাথে সাথে আমার পারিবারিক সমস্যা বিভিন্ন দিক থেকে চলে আসছে। তখন কেউ যেন চিনে না। যেই মিরন প্রথম সবার প্রিয় ছিল, সেই মিরন সবার কাছে মানে তিক্ত হয়ে গেল। কেমন যেন একটা ভাব। অত্যন্ত দুঃখে কষ্টে আমি বিএ পাশ করেছি। বিএ পাশ করার পর এর আগে থেকে আমি চেষ্টা করছিলাম প্রবাসে যাব। দেশে অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু তখন চাকরির ডিমান্ড ছিল অনেক। যার মামা ছিল না, দুলাভাই ছিল না, তাদের চাকরিই হতো না। আগে যারা বলতো যে তুমি বিএ পাস করো, ডিগ্রি পাস করলে তোমাকে ভালো চাকরি দেব, তখন তারাই বলতেছে এখন মাস্টার্স পাস করা ছেলেরাই চাকরি পাচ্ছে না, তোমাকে এখন কি চাকরি দেব। তো সেই দুঃখে, মনের দুঃখে অনেক অনেক জায়গায় ট্রাই করার পরেও কোনো কাজ পাচ্ছিলাম না। অবশেষে নিজের পৈতৃক সম্পত্তি 10 কাঠা জমি বিক্রি করে সৌদি আরবের জন্য টাকা দেই। মালয়েশিয়া যাওয়ার জন্য প্রথম ট্রাই করেছিলাম, হলো না। তারপর সৌদিতে ট্রাই করি। তখন প্রায় 1,10,000 টাকা দিয়ে আমি সৌদি যাই। সৌদি যাওয়ার পরে কোম্পানিটা শুনেছিলাম খুবই ভালো। ওখানে গিয়ে দেখি যে মোটামুটি ভালো, খুব একদম ভালো না, আবার খারাপও না, মোটামুটি ভালো। তো আমরা প্রায় 110 জন লোক একসাথে গিয়েছিলাম। ওখান থেকে আমাদেরকে 3 জনকে রিয়াদ এয়ারপোর্ট থেকে আলাদা করে ফেলেন। আমাকে যাবার সময় বলেছিল, তুমি কি এই কাজ করতে পারবা? আমি বললাম কেন? প্রথম তো ভালো কাজের কথা বলেছিল, যে হোটেল ম্যানেজার হিসেবে দিবে। যাইয়া দেখি যে আমার ভিসা দিয়েছে ক্লিনার ভিসা, মেনটেন্যান্স ক্লিনার। তখন এখানকার অফিস থেকে আমার যে বায়োডাটা দিয়েছিল, ওখান থেকে বলেছিল তোমাকে তো আসলে সুযোগ পাচ্ছি না ভালো কাজে দেওয়ার জন্য, আর তোমারও পরিস্থিতি খারাপ, তো এই জন্য তুমিও তাড়াতাড়ি করতেছ, এই কাজে যাও, ইনশাল্লাহ তুমি ভালো করবে। তো আমাকে ওইখানে যাওয়ার পর 3 দিন রেস্টে থাকি। রেস্টে থাকার পর আমাকে আমাদের যে কোম্পানি ছিল, ওই কোম্পানির অফিস বয় হিসেবে কাজ দিয়েছি। তো অফিস বয় পোস্ট ঠিকই আছে, সব কাজই ভালো, ফটোকপি সহ অন্যান্য অফিসের সব কিছুই করতে হয়, রিসেপশনিস্ট প্লাস অন্যান্য সব কিছুই করতে হয়, পাশাপাশি টয়লেট ক্লিন করতে হয়। তো আমি তো আমার জীবনে কোনো কাজ করিনি, কোনো কাজই আমি করিনি। কি বলে সেটাকে, যেটাকে বাবুর মতো চলেছি। 10 কেজি ওজনের ব্যাগ নিয়ে কখনো বাজার থেকে আসিনি, এত আনন্দে ছিলাম। কিন্তু মা মারা যাওয়ার পর সব কিছুই যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তো তারপর থেকে ওইখান থেকে কষ্ট করে, কোম্পানির বেতন ছিল মাত্র 400 রিয়াল। 400 রিয়ালে তখন প্রায় 8-9 হাজার টাকা বাংলাদেশি টাকায় হতো। আমার ঋণ ছিল প্রায় 70,000 টাকার মতো। বাকি টাকা আমি নিজে টিউশনি করে প্লাস জমি বিক্রির টাকায় ম্যানেজ করে গিয়েছিলাম। ওই ঋণ দিতে আমার প্রায় 1 বছর সময় লেগেছে। তারপর বিভিন্ন পার্ট টাইম করতাম, গাড়ি সাফ করতাম, গাড়ি ক্লিন করতাম। এভাবে করতে করতে আমি প্রায় 5 বছর একটানা থেকেছি। তারপর শুরু হয়ে গেল ইরাকের যুদ্ধ। যখন ইরাকের যুদ্ধ হয়ে গেল, তার আগেই আমি ছুটিতে আসার জন্য দরখাস্ত দিয়েছিলাম। তখন আমি দেশে চলে আসি। চলে আসার পর আর
সৌদি যাওয়া হলো না, এদিক দিয়ে এমনিতেও মন খারাপ যে আবার ইরাকের যুদ্ধ লেগে গেছে। মাত্র 5,000 টাকায় আমি আমার ভিসা সহ পাসপোর্টটি বিক্রি করে ফেলি। তখন আমি অনেক চেষ্টা করে এই গাড়ি ক্লিন করার পয়সা প্লাস বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেছি এবং কোম্পানির যে বেতন ছিল সব মিলিয়ে আমার কাছে প্রায় 17-18 লক্ষ টাকা ছিল ওই সময়। ওই টাকা দিয়ে আমি ট্রান্সপোর্ট ব্যবসার সাথে জড়িত হই। কিন্তু দুঃখ, কপাল খুবই খারাপ এবং নিজের পরিচালনায়ও অনেক দুর্বলতা ছিল, যে কারণে আমি ট্রান্সপোর্ট ব্যবসায় লস খেয়েছি। ব্যাংকের কিছু লোন নিয়েছিলাম, সেই লোনও পরিশোধ করতে পারিনি। আমার দুটো গাড়ি ছিল, তারপর এই যে কোম্পানি থেকে গাড়ি নিয়েছিলাম, আমি যখন ঋণ দিতে পারি না, বাংলাদেশে হরতাল এটা সেটা, মাসে 10 দিন 15 দিন গাড়ি চলে না, এরকম অবস্থা ছিল তখন কোম্পানি গাড়িগুলো নিয়ে গেল যে আপনি কিস্তি দিতে পারতেছেন না, আপনি আমাদেরকে গাড়িগুলো দিয়ে দেন। তখন কী বলবো, চোখে মুখে পথ দেখি না, বাধ্য হয়ে গাড়িগুলো কোম্পানিকে দিয়ে দিতে হলো। আমার টাকা তো গেলই, গাড়িও গেল, কিছুই নেই। তারপর আবার এই বেকার অবস্থায় প্রায় 7-8 মাস দেশে ছিলাম। আবার লোন নিয়ে, ঋণ নিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে তারপরে কুয়েতে পাড়ি জমাই। কুয়েতে যাবার পর মাত্র 40 দিনের স্যালারি। তো এই স্যালারিতে আসলে কিছুই হয় না। একটানা 5 বছর পর্যন্ত কাজ করেছি। কাজ করার পর কোম্পানি রিলিজ দেয় না, মানে অত্যন্ত পরিশ্রমের কাজ। কিচেন ক্রিউ, যে আগুনের কি বলে এটাকে, কাবাব, শিক কাবাব, এগুলো তো আমার দ্বারা হতো না। তারপরে লাইসেন্স বানানোর পর ড্রাইভিং সহ অফিসের দায়িত্ব পাওয়া যায়। তখন আস্তে আস্তে একটু সচ্ছলতার মুখ দেখি। তারপর এভাবে চলতে চলতে আমি কিছুদিন পর আমাদের কুয়েতে রিয়াজ ভাইয়ের সাথে পরিচয় হয়। রিয়াজ ভাই আমি এর আগেও 7ম ব্যাচের সাথে যুক্ত ছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু ওইখানে আমার নামটা ভুল হয়েছিল। তারপর রিয়াজ ভাই আমাকে এই গ্রুপের সাথে যুক্ত করিয়ে যায়, রেজিস্ট্রেশন করে দেয়। তখন থেকে স্যারের বিভিন্ন ভিডিও সেশন এগুলো দেখতে থাকি এবং আমার জীবন পরিবর্তন হয়ে যায়। আমি তখন ঘুমোতে পারতাম না, যখন দেখতাম বিভিন্ন ভাই আপুরা এত সুন্দর সুন্দর গল্প বলে। আমি টেনশনে থাকতাম যে আমার তো কোনো গল্প নেই, আমিও ইনশাল্লাহ একদিন এরকম গল্প বলবো সবার সামনে। কিন্তু আমি ছিলাম ভীত সশস্ত্র, মনের দিক থেকেও আমি ছিলাম দুর্বল। তো আলহামদুলিল্লাহ স্যারের অনুপ্রেরণা এবং সাহস নিয়ে এই গ্রুপের সবার ভালোবাসায় আমি কুয়েতে ছোট ছোট পার্ট টাইম জব করতে থাকি, কিছু অনলাইন বিজনেস করতে থাকি রিসেলার হিসেবে, এবং গ্যাস সিলিন্ডারের ব্যবসা আমি করতে থাকি। আলহামদুলিল্লাহ আমি 1 বছরে আমি যত টাকা স্যালারি ইনকাম করেছি তার ডাবল হয়েছে আমার এই পার্ট টাইমের বিজনেসে। আমি স্যারের দোয়ায়, আপনাদের সবার দোয়ায় দেশে এসে এখন আমি একটি অফলাইন ছোট্ট আকারে সুপার মার্কেট হিসাবে ছোট্ট চালু করেছি। ইনশাল্লাহ আমার স্বপ্ন এই ছোট্ট সুপার শপটি আমি বড় আকারে, বিশাল আকারে যেন করতে পারি। আমি সবার কাছে দোয়া চাই।